প্রিয় শ্রোতা, আমাদের এই অডিও গল্পটি শোনার জন্য আপনাকে স্বাগত। গল্পের সম্পূর্ণ অভিজ্ঞতা এবং প্রতিটি সূক্ষ্ম শব্দের উপভোগ করার জন্য আমরা আপনাকে হেডফোন ব্যবহার করার জন্য অনুরোধ করছি। এতে করে আপনি গল্পের গভীরতা এবং এর পরিবেশনা আরও ভালো অনুভব করতে পারবেন। ধন্যবাদ। নমস্কার। পুরনো বইয়ের ঢিলমাখা পাতা আর আবছা অন্ধকারের বুক চিরে উঠে আসা গা ছমছম গল্পের আসর সন্দেহের ছায়াতে আপনাদের স্বাগত। আজ আমরা আপনাদের নিয়ে যাব 100 বছরের বেশি পুরনো লন্ডনের এক নির্জন হোস্টেলের ঘরে, যেখানে পরীক্ষার পড়া পড়তে থাকা এক ছাত্রের দরজায় পড়া নাড়বে এক অপ্রত্যাশিত অতিথি। কিন্তু কে সেই অতিথি? সে কি আদৌ রক্তমাংসের গড়া কোনো মানুষ, নাকি বহু বছর আগে ভুলে যাওয়া কোনো এক প্রতিশ্রুতি ছায়ামূর্তি? আসল শুনি আলজারনাল ব্ল্যাকউডের শিহরণ জাগানো গল্প, সে এসেছিল। রাত তখন 11টা। লন্ডন শহরের এডিনবার্গ অঞ্চলের রাস্তাঘাট প্রায় জনশূন্য, নিস্তব্ধ। রাস্তার ধারের এক হস্টেলের চারতলায় একটি খড়ের টেবিল ল্যাম্পের আলোয় এক মনে করে চলেছে ম্যারিয়েট। এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, দরজায় খিল দেওয়া, বেশ কয়েক বছর পরীক্ষায় ফেল করায় বাড়ি থেকে সাফ জানিয়ে দিয়েছে এটাই তার কাছে শেষ সুযোগ, তাই এবার তাকে পাস করতেই হয়। অনেক সপ্তাহ ধরেই বাইরের জগৎ থেকে নিজেকে প্রায় বিচ্ছিন্ন করে নিতেছে। পরিচিতরাও জানে তার এই লড়াইয়ের কথা, তাই অকারণে বিরক্ত করে না কেউ। ঘরটা নিস্তব্ধ, শুধু বাইরের ঝোড়ো হাওয়া আর বৃষ্টির ঝাঁকটার শব্দ। এত রাতে আবার কে এলো? বাড়ি তো 10টার মধ্যে অঘোরে ঘুমান, তাহলে আবার কে এলো? উফ, এসেছো যখন একটু তো সবুর করো, আসছি। যা হোক বলে বিদায় করতে পড়ার একেবারে দফা রফা করে দিল। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো ম্যারিয়েট। পাথর বাঁধানো ঠান্ডা সিঁড়ি দিয়ে নামার সময় সে আবার বেলের শব্দ শুনতে পেল। রাগ আর বিরক্তি নিয়ে প্রায় ছুটেই নিচে নামল সে। সবাই জানে আমি পরীক্ষার জন্য পড়ছি, আর ঠিক এই সময়ে এসে বিরক্ত করার মানেটা কি বলুন তো? বই হাতে দরজা খুলে দাঁড়িয়ে আপন মনেই কথা বলছিল ম্যারিয়েট। কিন্তু সামনে কেউ নেই, রাস্তা জনশূন্য, শুধু জুতোর একটা খসখস শব্দ শোনা যাচ্ছে। এত কাছে আর এত স্পষ্ট, যেন অদৃশ্য দুটো পা তার সামনে দিয়েই হেঁটে এগিয়ে আসছে বলেই মনে হলো। কে ওখানে? এবার তার গাটা ছমছম করে উঠল। ভাবলো দরজা বন্ধ করে উপরে চলে যাবে, কিন্তু ঠিক সেই মুহূর্তে কুয়াশার ভেতর থেকে একটা আবছা মূর্তি এগিয়ে তার দিকে। বেটে খাটো মোটা একজন তরুণ, মুখে চুলের মতো সাদা, উজ্জ্বল দুটো চোখের নিচে গভীর কালি, অথচ চুল আলু থালু, কিন্তু পোশাক পরিপাটি। আশ্চর্যের বিষয়, এই অঝোর বৃষ্টিতে তার টুপি নেই মাথায়, গায়ে নেই কোনো ওভারকোট বা হাতে নেই কোনো ছাতা। এও কি সম্ভব? গ্যাসের আলো লোকটির মুখে পড়তেই চমকে উঠল ম্যারিয়েট। ভয়ে তার দম প্রায় বন্ধ হয়ে এলো। তুই বেঁচে আছিস? ম্যারিয়েটের রাগ বিরক্তি মুহূর্তে উধাও হয়ে গেল। এই ফিল্ডের সাথেই সে স্কুলে পড়তো। উচ্ছৃঙ্খল জীবনযাপনের জন্য যাকে তার বাবা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। ম্যারিয়েট জানতো ফিল্ড মদ আফিমের নেশায় ডুবে থাকতো সর্বক্ষণ। ভেতরে মনে হচ্ছে কিছু একটা ঝামেলায় জড়িয়ে পড়েছিস তুই। সব শুনবো আমি। আর কিছু বলতে পারল না ম্যারিয়েট। সে সদর দরজা বন্ধ করে ফিল্ডকে নিয়ে হলের দিকে এগোল। ফিল্ডের পা টলছিল, মনে হচ্ছিল অনেক দিন এটি কিছু পড়েনি। ম্যারিয়েট প্রথমবার খেয়াল করলো ফিল্ডের জামা কাপড়গুলো তার গায়ে ভীষণ ধীরে ঢালা, যেন একটা কঙ্কালের ওপর চাপানো। আমার সাথে ওপরে চল, আমি সবে খেতেই যাচ্ছিলাম, তুই ঠিক সময় চলে এসেছিস। ফিল্ডের মুখে কোনো সাড়া নেই। ম্যারিয়েট ওর হাত ধরে ঘরে নিয়ে গিয়ে সোফায় বসালো।
তার মাথায় ঘুরছিল ফিল্ড কী করে তার ঠিকানা পেল। তুই বরং ওখানে একটু জিরিয়ে নে ফিল্ড, তোকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে। আমি বরং যাই, গিয়ে খাবার ব্যবস্থাটা করে আসি, পরে না হয় সব শোনা যাবে। ফিল্ড সোফায় বসে রইল, কিন্তু তার চোখ দুটো অদ্ভুতভাবে জলজল করছে। ম্যারিয়েট আলমারি থেকে পাউরুটি, কেক আর জ্যাম বের করল। স্পিরিট ল্যাম্প চালিয়ে কোকো বানাতে লাগলো। আয় আয় আয়, এবার খাওয়া যায়। তারপর পাইপ টানতে টানতে গল্পও তো করতে হবে নাকি। ম্যারিয়েট আবার ফিল্ডের দিকে তাকালো। তার অতিথি বন্ধুটি একদৃষ্টে তার দিকে তাকিয়ে আছে। মুখটা কেমন যেন মরার মতো ফ্যাকা আসে। এক অজানা ভয়ে ম্যারিয়েটের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে চলল। এই রে, ভুলেই গিয়েছিলাম। ম্যারিয়েট আলমারি থেকে ওয়াইনের বটল আর গ্লাস বের করে ফিল্ডকে দিল। ফিল্ড এক ঢোকে পুরোটা শেষ করলো। তখনই ম্যারিয়েট একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলো। ফিল্ডের কোটটা ধুলে ভর্তি, কাঁধে মাকড়সার জাল, অথচ বাইরে অঝরে ঝরছে বৃষ্টি। লোকটা ছাতা ওভারকোট ছাড়া এলো, অথচ শরীরটা শুকনো খটখটে। কিন্তু তা হতে পারে কি করে? ফিল্ড যেন এক ক্ষুধার্ত পশু, গোগ্রাসে গিলে চলেছে ঠান্ডা বাসি খাবার। মাঝে মাঝে ঘুমের ঘোরে তার মাথাটা সামনের দিকে ঝুলে পড়ছে, আর ম্যারিয়েট তাকে ঝাঁকুনি দিয়ে জাগিয়ে রাখছে। তোকে দেওয়ার মতো আর কিছু যে আমার কাছে নেই রে ভাই। ফিল্ড কিছুই বলল না, শুধু ক্লান্ত আর কৃতজ্ঞ দৃষ্টিতে একবার তাকালো মাত্র। এখন তোর ঘুম দরকার, আমার বিছানায় গিয়ে বরং তুই শুয়ে পড়। আমাকে সারা রাত জেগে পড়তে হবে, তাহলে সকালে না হয় সময় করে কথা বলা যাবে। ফিল্ড কোনো কথা না বলে ম্যারিয়েটের কাঁধে ভর দিয়ে তার ছোট শোবার ঘরে গেল। ম্যারিয়েট তাকে পোশাক শুদ্ধ বিছানায় শুয়ে দিল। দরজায় খিল লাগিয়ে ম্যারিয়েট যথারীতি পড়তে বসল, কিন্তু কিছুতেই তার মন বসছিল না পড়াতে। তার চোখে ভাসছিল ফিল্ডের সেই ফ্যাকাশে মুখ, জ্বলন্ত চোখ, ধুলোমাখা পোশাক, আর পাশের ঘর থেকে ভেসে আসছিল গভীর ক্লান্ত দীর্ঘশ্বাসের শব্দ। ভোর তখন 4টে, ঝড় বৃষ্টি থেমে গেছে। ম্যারিয়েট ভাবল ব্রেকফাস্টের আগে কয়েক ঘন্টা ঘুমিয়ে নিলে কেমন হয়। সে শেষবারের মতো ফিল্ডকে দেখতে গেল। নিঃশব্দে আধ খোলা দরজার ফাঁক দিয়ে উঁকি মারতেই হয়ে আবছা আলোয় সে বিছানাটা পরিষ্কার দেখতে পেল। বিছানা শূন্য, কেউ নেই। ম্যারিয়েট চোখ কষলে নিল। অবাক বিস্ময়ে তার মুখটা হাঁ হয়ে গেল। ঘরে কেউ নেই, অথচ বিছানার ঠিক সেই জায়গাটা থেকে এখনো ভারী গভীর শ্বাস প্রশ্বাসের শব্দটা আসছে। ফিল্ড, ফিল্ড, তুই কোথায়? বাথরুমে? এই ফিল্ড, কোথায় তুই? কোনো সাড়া নেই। ম্যারিয়েট হাঁটু গেড়ে বসে বিছানাটা পরীক্ষা করল। যেখানে ফিল্ড শুয়েছিল সেখানে দেহের চাপে একটা ছাপ পড়ে গেছে। বালিশে মাথার দাগ, এমনকি বুট জুতো পরা পায়ের চাপে বিছানা চাদর গর্ত হয়ে গেছে। অথচ সে নেই, শুধু তার নিঃশ্বাসের শব্দটা রয়ে গেছে। ম্যারিয়েট তন্ন তন্ন করে ঘর খুঁজল, বাথরুম খুঁজল, কোথাও নেই। কিন্তু সেই শব্দটা অবিরাম আসছে। ভয়ে ক্লান্তিতে ম্যারিয়েটের মাথা ঘুরতে লাগলো। সে দ্রুত পড়ার ঘরে ফিরে গিয়ে সব জানলা খুলে দিল। তারপর পাগলের মতো টুপি আর বর্ষাতি চাপিয়ে হোস্টেল থেকে বেরিয়ে পড়ল। কিরে ম্যারিয়েট, সারা রাত খুব পড়েছিস মনে হচ্ছে। ভাবলাম তোর সাথে নোটসগুলো মিলিয়ে নি। তা এত সকালে বাইরে বেরিয়েছিলি নাকি? হ্যাঁ, মাথাটা ধরেছিল, তাই একটু বেরিয়ে এলাম। ও, তা বিছানায় কে এমন আরাম করে ঘুমাচ্ছে রে? তুইও শুনেছিস তো? থ্যাংক গড। শুনবো না মানে? দরজা তো খোলাই ছিল। কে ও? ম্যারিয়েট শান্ত হয়ে গ্রিনকে রাতের সব ঘটনা খুলে বলল। হাতের ব্যাখার কথাও বলল। এখন তুই স্পষ্ট শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ, পাচ্ছি। চল তো,
দেখি ব্যাপারটা কি। গ্রিন একাই শোবার ঘরে ঢুকে ভালো করে খোঁজে দেখে বেরিয়ে এলো। তার মুখে বিস্ময়। কেউ নেই রে ওখানে, কিচ্ছু নেই, কিন্তু শব্দটা আসছে। অদ্ভুত। আচ্ছা, তোর হাতে ওটা কিসের দাগ? দেখি দেখি। ব্যারিয়েট জামার হাঁকা গোটাতেই গ্রিন চিৎকার করে উঠল। ও মাই গড, এ তো রক্ত! কি করে হলো? হাতের কবজির কাছে একটা সরু লাল দাগ, তার ওপর টাটকা রক্তের ফোঁটা। এখন এখন আমার সব মনে পড়ছে। কি মনে পড়েছে? এই ক্ষত ফিল্ডেরই কীর্তি। বহু বছর আগে স্কুলে পড়ার সময় আমরা একটা ছুরি দিয়ে হাত কেটে রক্ত বদল করেছিলাম। শপথ করেছিলাম আমাদের মধ্যে যে আগে মারা যাবে সে অন্যজনকে দেখা দেবে। তার মানে তুই বলতে চাইছিস? ম্যারিয়েট কোনো উত্তর দেয় না। গ্রিন কিছুক্ষণ চুপ করে থেকে বলল, যা ভেবেছিলাম, এটা নিছকই মনের কল্পনা। খাবারটা কেউ ছোঁয়েইনি। এই দেখ, পাউরুটি, কেক, জ্যাম সব যেমনকার তেমনই পড়ে আছে। কেউ স্পর্শটুকুও করেনি। কিন্তু কিন্তু নিঃশ্বাসটা। গ্রিন কোনো উত্তর দিল না। সে শুধু বলল, শোন, একটা কাজ করার আছে। বাড়িতে চিঠি লিখে ফিল্ডের খবর নে, আর কটা দিন আমার বাড়ি এসে থাক। 1 সপ্তাহ পর ম্যারিয়েট তার বোনের কাছ থেকে একটা চিঠির উত্তর পেল। সে কাঁপা কাঁপা হাতে চিঠিটা গ্রিনের সামনে মেরে ধরল। তুই ফিল্ডের ব্যাপারে জানতে চেয়েছিস? কিছুদিন আগে খালি হাতে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া, কিন্তু সে কোথাও না গিয়ে বাড়ির বেসমেন্টে লুকিয়েছিল এবং ধীরে ধীরে অনাহারে প্রাণত্যাগ করে। 14 তারিখে তার মৃতদেহ খুঁজে পাওয়া যায়। ডাক্তার পরীক্ষা করে বলেছে 12 ঘন্টা আগে ফিল্ডের মৃত্যু ঘটেছে। মানে 14 তারিখে খুঁজে পেয়েছে? তার মানে 13 তারিখে তো মারা গেছে। ঠিক ঠিক ওই রাতেই তো তোর সাথে দেখা করতে এসেছিল। তাহলে ম্যারিয়েটের অতিথি কে ছিল? তার ক্ষুধার্ত বন্ধুর অতৃপ্ত আত্মা, নাকি নিছকই ম্যারিয়েটের পরীক্ষা চাপে তৈরি হওয়া হ্যালুসিনেশন? সেই উত্তর আজও কিন্তু অজানা। শুনছিলেন সে এসেছিল বাই আলজারনেন প্ল্যাকউড। ম্যারিয়েটের পাটে সোহম মিত্র, গ্রিনের পাটে আমি ফ্যান্টম। গল্পটি পাঠ করেছেন অনিমেষ কুমার। আগের গল্পেতে আমরা বলেছিলাম এই গল্পের শেষে আগের গল্পের গিভঅ্যাওয়ের উইনারকে অ্যানাউন্স করব। তারা হলেন সুতবা ব্যানার্জি এবং শৈবল ব্যানার্জি। আপনাদেরকে জানাই কংগ্রাচুলেশনস, আপনারা গিভঅ্যাওয়েটি জিতে গেছেন এবং আমাদের টিম আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করে নেবেন। গল্পটি যদি ভালো লেগে থাকে গল্পটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করি। আবার আসবো আরেকটি নতুন সপ্তাহে নতুন গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভয় পাওয়ার জন্য প্রস্তুত থাকুন।